কিছুদিন আগে আমাদের দেশে একটা অনেক বড় রাজনৈতিক পট পরিবর্তন ঘটলো এবং শেখ হাসিনা সরকারের পতন ঘটলো এবং তিনি দেশ ছেড়ে পালালেন। এবং যেই আন্দোলনের মাধ্যমে তার পতনটা ঘটলো সেখানে অনেক বড় একটা প্রভাব রেখেছে সোশ্যাল মিডিয়া, স্পেসিফিক্যালি বললে ফেসবুক। এখন ওই আন্দোলনের পর আমরা ফেসবুকে যে অনেক মানুষের ডিফারেন্ট অনেক মতামত দেখতে পাচ্ছি। হঠাৎ করে হয়তো অনেকে অনেক বেশি রাজনৈতিকভাবে সচেতন হয়ে গিয়েছে আর কি, বিশেষ করে আমাদের জেনারেশনটা, যেটাকে আমরা জেন জি বলছি। এখন এর প্রেক্ষিতেই আমরা যেটা নিয়ে আজকে কথা বলবো, এই ফেসবুকে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, অনেক রকমের নিউজ দেখতে পাচ্ছি। এক্ষেত্রে অনেক রকম ফেক নিউজ দেখতে পাচ্ছি, যেরকম ক্লিক বেইটি নিউজ, ডিফারেন্ট অনেক গণমাধ্যমের গ্রাফিক্স ইউজ করে বা পার্সোনালি অনেকে স্ট্যাটাস দিচ্ছেন। সো এটার প্রেক্ষিতে এটা সবসময় হতো, বাট আমরা যেটা এখন দেখতে পাচ্ছি যে ফেক নিউজের একটা ছড়াছড়ি আর কি ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়। সো আমরা ফার্স্টে আজকে যেটা করতে যাচ্ছি যে আসলে ফেক নিউজটাকে একটু ডিফাইন করব, কারণ এখানে কয়েকটা টার্মস আছে, যেরকম ফেক নিউজ একটা টার্ম আছে, সাথে একটা টার্ম আছে মিস ইনফরমেশন, আর একটা টার্ম আছে হচ্ছে প্রোপাগান্ডা। সো তিনটা ডিফারেন্ট টার্ম, বাট আগে আমি যদি একটু ডিফাইন করে নিই আর কি, জাস্ট আলোচনার সুবিধার্থে আর কি। সো মিস ইনফরমেশনকে যদি আমরা ফার্স্টে দেখি, মিস ইনফরমেশন আসলে একটা ছোট অবজেক্টিভ পিস অফ ইনফরমেশন অথবা ডেটা, যেটা হয়তো আউট অফ কনটেক্সট ইউজ করা যেতে পারে। যে কথার কথা, বাংলাদেশে মেট্রো রেল থেকে একদিন আয় হয় $1 বিলিয়ন, আমি বললাম। এখন এটা একটা ফেক ডেটা, আমি আউট অফ কনটেক্সটের জায়গায় ইউজ করলাম, এটা একটা ভুল ডেটা ইউজ করলাম। বাট আমি যদি সঠিক ডেটাটাও ইউজ করি যে $1 কোটি ইনকাম হয়, বাট এটাও আমি আউট অফ কনটেক্সট ইউজ করতে পারি। সো মিস ইনফরমেশন আসলে বেসিক্যালি একটা পিস অফ ইনফরমেশন যেটা ডিরেক্টলি অবজেক্টিভলি ভুল, অথবা আমি আউট অফ কনটেক্সট ইউজ করতেছি। আর এর সাথে ফেক নিউজের ডিফারেন্স হচ্ছে যে ফেক নিউজের ক্ষেত্রে এটা আসলে একটা ডেলিবারেট প্রসেস, যে আমরা আসলে অনেক রকমের মিস ইনফরমেশান একসাথে নিয়ে একটা নিউজ তৈরি করছি। এটা হতে পারে কোনো একটা অনেক বড় পারপাসের অংশ, অথবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ হতে পারে, কেউ মজা করেও দিতে পারে ইভেন। বাট এই ক্ষেত্রে আমরা একটা ডেলিবারেট বিষয় আর কি, যে আমরা চাচ্ছি যে মানুষ একটা জিনিস ভুল বুঝুক। যে কথার কথা, ভারতে আমরা 10,000 কেজি ইলিশ রপ্তানি করলাম, এরকম একটা নিউজ, যেটার কোনো সোর্স নাই বা কিছু নাই, এরকম একটা ফেক নিউজ। আর প্রোপাগ্যান্ডা এখানে আরেকটু বড় অর্থে ব্যবহৃত, একটু বড় স্কোপে, যেটা আসলে একটা সিস্টেমিক প্রসেস, যেটা একটা লং টার্মে ফেক নিউজ ইউজ করে, মিস ইনফরমেশান ইউজ করে একটা মোস্ট অফ দ্য টাইম একটা রাজনৈতিক বিলিফ অথবা একটা ফিলোসফিক্যাল বিলিফকে প্রচার করছে। এটা ন্যাশনালিজম হতে পারে, এটা রাইট উইং, লেফট উইং, যে কোনো পলিটিক্স বা যে কোনো কিছুই হতে পারে। সো ওখানে আসলে একটা সিস্টেমিক ইউজ হচ্ছে ইনফরমেশনের, ফেক নিউজের, মিস ইনফরমেশনের, এবং আমরা লং টার্মে অনেক বড় গোষ্ঠীকে এটা চালিত করছে আর কি। এখন আমরা যদি একটু নিজেদের এক্সপিরিয়েন্স যদি শেয়ার করবো নাকি, প্রথমে করতে পারি যে আসলে ইদানিং আমরা কী দেখতে পাচ্ছি, করতে পারি। আচ্ছা, তো প্রথমত আসলে ফেক নিউজ আসলে প্রচুর আমরা ফেসবুকে দেখে থাকি। মূলত ফেসবুক থেকেই আসলে ফেক নিউজের ব্যাপারটা অনেক বেশি ছড়িয়ে যায়, কারণ এটা এমন একটা, মানে ফেসবুক আমাদের বাংলাদেশে এত জনপ্রিয় একটা মাধ্যম, যেটা হচ্ছে একদম রিক্সাওয়ালা থেকে শুরু করে আমরা যারা বড় বড় রাজনৈতিক পদে আছি, যেমন প্রধান উপদেষ্টা যদি বলি, তো ওই পর্যন্ত সবাই আসলে ইউজ করে থাকেন। তো এই কারণে এত ম্যাসিভ একটা ইউজার প্যানেল থাকার কারণে কি হয়, এখানে যে কোনো একটা নিউজ যদি সেটা বর্তমান যে প্রেক্ষাপট এটার সাথে যদি একটু সাদৃশ্যপূর্ণ হয়, তাহলে আমরা দেখা যায় সবাই সেটা মানে গণহারে শেয়ার করতে থাকি। আমরা এতটা চেক করার প্রয়োজন মনে করি না যে এটা আসলে সত্যি নাকি এটা আসলে বেসলেস কোনো রিউমার, নাকি এটা আসলেই সত্যিকারের কোনো খবর। তো দেখা যায় অনেক সময় দীপ্র যেটা বললো যে মজা করে অনেকে ফেক নিউজ ছড়িয়ে থাকে, বা অনেকে আছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে, যেমন আমরা ইদানিং শুনছি যে বিভিন্ন ফেক অ্যাকাউন্ট বা ফেক বট ইউজ করে অনেক ফেক নিউজ ছড়ানো হয়, কিংবা কেউ আসলে নিজ থেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে, হয়তো সেটা কোনো ফেসবুক সেলিব্রিটি করতে পারে অথবা সাধারণ কোনো মানুষ করতে পারে,
যার পোস্টটা হয়তো আমরা বর্তমান সময়ের সাথে খুব সামঞ্জস্যপূর্ণ দেখে হয়তো আমরা সবাই সেটা শেয়ারের মাধ্যমে এমন একটা পর্যায়ে নিয়ে যাই যেটা হচ্ছে আসলে অনেক বেশি দ্রুত ছড়িয়ে পড়ে। তো আমার কাছে ফেক নিউজ হচ্ছে এরকম কিছুই, যেমন রিসেন্টলি অনেক ধরনের তথ্য নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, যেমন ইলিশ রপ্তানি থেকে শুরু করে মেট্রো রেল থেকে শুরু করে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, স্পেশালি এই জিনিসগুলো যেহেতু মানুষ ইদানিং খুব মানে যেটাকে আমরা বলি যে এগুলো পাবলিক খুব খাচ্ছে, তো সেই জায়গা থেকে এই নিউজগুলো দিয়ে অনেক মানুষ তাদের স্বার্থসিদ্ধি করার চেষ্টা করছে। এবং আমরা আমাদের যে ফ্যাক্ট চেকিংয়ের যে অনভ্যাস বা আমরা যে ফ্যাক্ট চেকিং বা সোর্স জানতে আমরা অনাগ্রহী, আমরা ক্লিকবেইট নিউজে বিশ্বাসী, কিংবা আমরা আসলে নিউজ পড়তে আগ্রহী না, আমরা নিউজের হেডলাইনটা নিয়ে মাতামাতি করতে আগ্রহী। তো সেই প্রবণতা থেকে আসলে এই ফেক নিউজগুলো আসলে আমাদের জাতীয় এবং ব্যক্তিগত জীবনে অনেক সমস্যা সৃষ্টি করছে। তো আমার কাছে এটাই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আচ্ছা, ফেক নিউজটা হচ্ছে যে সম্পূর্ণ একটা অপোজিট তথ্য দেওয়া, যে আসলে আদৌ জিনিসটা ঘটে নাই, অথবা একটা জিনিস ঘটছে বাট সেটার বিপরীত কিছু একটা বলা, জাস্ট এটা হয়তো বা মজা করে বলতে পারে, অথবা স্পেসিফিক কোনো গ্রুপ যেটা নিয়ে মজা করতেছে, বাট যেহেতু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা ইজি, তারা ওখানে হয়তো বা শেয়ার করতেছে। আবার মিস ইনফরমেশনটাও একটু ভিন্ন। মিস ইনফরমেশনটা হচ্ছে যে হয়তো বা সত্যের আশেপাশে দিয়ে, দেখা যাচ্ছে যেমন আন্দোলনের সময় মেট্রো রেলে আগুন লাগানো হয়েছিল, মানে মেট্রো রেলের উপর হামলা হয়েছিল। এখন মিস ইনফরমেশনটা হচ্ছে যে এখানে বলতেছে যে ছাত্ররা এই কাজ করছে, কিন্তু ছাত্ররা ছিল নিরস্ত্র, এখানে আগুন লাগানোর কোনো প্রশ্নই আসে না। প্লাস মেট্রো রেলের যদি পজিশনটা দেখা যায়, ওখানে পুরোটা পুলিশের আন্ডারে ছিল এটা। এখন যদি কোনো একটা গ্রুপ, মিডিয়াম গ্রুপ অথবা লার্জ গ্রুপ চাইলে মানে বলতেই পারে যে এটা যেহেতু ছাত্ররা ইনভলভ ছিল, আমরা বলে দিলাম যে এটা হলো ছাত্ররা করছে, একটা পসিবিলিটিও থাকতে পারে এখানে। আর প্রোপাগান্ডা ব্যাপারটা হচ্ছে যে খুব লার্জ স্কেলে হয় প্রোপাগান্ডাটা, মানে কোনো একটা বড় ধরনের গ্রুপ এবং সবসময় ভেরিফাইড নিউজ পোর্টাল থেকেই কিন্তু বেশিরভাগ সময় প্রোপাগান্ডাটা ছড়ায়। প্রোপাগান্ডাটা মেনলি একটা গোষ্ঠীকে হেয় করার জন্য, সেটা কিঞ্চিত সত্য হতে পারে, অথবা একটা ইনসিডেন্ট, সাপোজ কোনো একটা জায়গায় কোনো একটা ইনসিডেন্ট ঘটলো, খারাপ কিছু বা অ্যাক্সিডেন্ট ঘটলো, পাশ দিয়ে একজন গেল, অথবা তাকে উদ্দেশ্য করে যদি বলা হয় যে উনি হয়তো বা এটার সাথে জড়িত আছে, যেমন এটা হতে পারে প্রোপাগান্ডা। এটা এখানে তথ্য প্রমাণের অনেক বড় একটা ব্যাপার আছে, এবং সময় সাপেক্ষ একটা ব্যাপার। আর ফেক নিউজ ক্ষেত্রে মোস্ট প্রবাবলি এটা কোনো ভেরিফাইড ইয়াতে যায় না, পোর্টালে যায় না, একটা গোষ্ঠীর মধ্যেই থাকে সবসময়, এবং এটা খুব ইজিলি আইডেন্টিফাই করা যায়। যে এলিট ক্লাসরা মেনলি এটা আইডেন্টিফাই করতে পারে খুব তাড়াতাড়ি। অ্যান্ড ফেক নিউজের ক্ষেত্রে মেনলি রেভিনিউ জেনারেটের একটা ব্যাপার থাকে, যেমন অনেক ওয়েবসাইট থাকে সেখানে ট্রাই করে যে এই ধরনের আই ক্যাচি হেডলাইন দিয়ে, অথবা বা বিভিন্ন পেজ আছে যেখান থেকে অ্যাটেনশন সিক করার জন্য মেনলি এগুলো ছড়ানো হয়। মেনলি সেন্সিটিভ ইস্যুগুলো নিয়ে এগুলো মেনলি বেশিরভাগ এগুলো নিয়ে কাজ করে। আর মিস ইনফরমেশনের ক্ষেত্রে ব্যাপারটা আরেকটু ব্রড, বলতে গেলে ইন্টারমিডিয়েট বলা যায়। সেখানে তারা মাঝে মধ্যে ভেরিফাইড পোর্টালে, ব্যাপারটা কনফিউজিং, মাঝে মধ্যে ভেরিফাইড পোর্টালেও কিন্তু এগুলো কভার হয় মিস ইনফরমেশনগুলো, যদিও এটা বেশি সময় সাপেক্ষ না। আবার সেখান থেকেই হয়তো বাবা বলে দেয় যে আমরা মানে তথ্যটা ভুল ছিল, বা আংশিক কোনো আশেপাশে দিয়ে গেছে, এরকম কিছু হতে পারে। আর প্রোপাগান্ডাটা একটা ওয়াইড গ্রুপ করে থাকে মেনলি হেয় করার জন্য। এটা এইভাবে আমি আসলে এই তিনটা টার্মকে ডিফাইন করি। আচ্ছা, একটু পরে আমরা আর একটু ডিপে যাব, থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউ প্লাস টোটালি থিওরিটিক্যাল না, মানে এম্পেরিক্যালি আমরা কেন প্রোপাগান্ডা অথবা কেন ফেক নিউজ মিস ইনফরমেশান ছড়া এগুলোর দিকে যাব। বাট আগে একটা কোয়েশ্চেন করি, যে আমাদের দেশের প্রেক্ষিতে আর কি, যে ইদানিং আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনেক রকম নিউজ ছড়াচ্ছে আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে, যে আওয়ামী লীগ কীরকম দুর্নীতি করেছে, এত টাকা পাচার করেছে, মেট্রো রেলে এত টাকা ওরা চুরি করেছে, এরকম অনেক কিছু দেখছি। এখন আওয়ামী লীগ যে দুর্নীতি করেছে এটা মোটামুটি একটা স্ট্রং ন্যারেটিভ, যেটা আমরা মোটামুটি সবাই শিওর যেটা করেছে। অলরেডি আমরা ইনফরমেশান জানি, এবং আমাদের ইন্টারিম গভর্নমেন্টও বলছে যে ওরা আরও ট্রাই করছে একদম স্পেসিফিক তথ্য দেওয়ার। বাট আমার প্রশ্নটা হচ্ছে যে যদি অলরেডি একটা স্ট্রং ন্যারেটিভ থেকে থাকে, এবং এই ন্যারেটিভের এগেনস্টে আসলে সত্য অনেক তথ্য থেকে থাকে, তাহলে কেন এই ফেক নিউজ অথবা মিস ইনফরমেশান ছড়ানো হচ্ছে? এখন এটা কি আসলে বড় কোনো প্রোপাগান্ডার অংশ হতে পারে কি না?
কারণ আমার প্রশ্ন একদম খুবই সিম্পল, আবার রিপিট করছি যে এটা শিওর যে ওরা দুর্নীতি করছে এবং অলরেডি সত্য নিউজ আছে এবং বের হচ্ছে। সো আমরা ওইগুলো ইউজ না করে ফেক নিউজ কেন ইউজ করছি, এটা মানে কেন হতে পারে? এটাকে মেনলি যেমন আওয়ামী লীগ আসলে দুর্নীতির অংশ ছিল, মানে তাদের আমলে হিউজ পরিমাণে দুর্নীতি হয়েছে। এখন দেখা যাচ্ছে এই আন্দোলনের কারণে খালি আওয়ামী লীগের বিপক্ষে অন্য কোনো দল না, আওয়ামী লীগের লোক নিজেও চলে গেছে যে তাদের বিপক্ষে। সো এটা একটা সুযোগ যে অন্য অন্য দলের বা জনসাধারণ গোষ্ঠীর, যে কারণ জনসাধারণ সবাই নিউট্রাল কেউ না, কোনো না কোনো দল তারা সাপোর্ট করে। এবং তারা সাপোজ 5,000 কোটি টাকা হয়তো বা একজনের কাছে আছে, সে হয়তো বা আমেরিকায় বা কানাডায় বেগমপাড়ায় বাড়ি কিনছে, গাড়ি কিনছে, ওখানে পাচার করছে। বাট ইনফরমেশনটা এমনভাবে ছড়ানোর জন্য, মানে আরও তাদেরকে ঘিরে ফেলার জন্য মেনলি বলা হয় যে 5,000 না, আমার কাছে ইনফরমেশন আছে যে 8,000-এর উপরে তারা পাচার করছে ওই লোক, মানে ওই মন্ত্রী থাকা অবস্থায় সে 8,000-এর উপরে এটা করছে, বা 5টা বাড়ি করছে, অ্যাকচুয়ালি বাড়ি করছে দেখা যাচ্ছে 3টা। হ্যাঁ, এই ধরনের এটা বলা যেতে পারে, এটা মিস ইনফরমেশন বলা যেতে পারে, এটা ক্যাটাগরিতে পড়ে। আর এটা চাইল্ড প্রোপাগান্ডা তো পড়তে পারে, কারণ কিঞ্চিত সত্যতা এখানে আছে, কারণ তারা যে দুর্নীতি করছিল এবং সেটার প্রমাণও আছে। বাট যখন এটা ভেরিফাইড, এখন যদি কোনো গোষ্ঠী চায় যে ভেরিফাইড পোর্টাল ইউজ করবে, সেখানে তারা এটা একটা প্রোপাগান্ডা তৈরি করতে পারে। তারা বলতে পারে যে না, উনি 5,000 কোটি টাকা ইয়ে করে নেয়, 6,000 বা 7,000 সামথিং কিছু একটা করছে। আর ফেক নিউজ, এটাকে ফেক নিউজের ক্যাটাগরিতে ফেলা যাবে যদি সেটা এখন হিউজ, মানে ফেক নিউজটা হচ্ছে যে এমন একটা ইনফরমেশন যেটা সাডেনলি পড়লে মাথার মধ্যে একটা মানে উত্তেজনা কাজ করবে যে হ্যাঁ এটা কী হয়েছে, মানে এত বেশি টাকা, মানে এত বেশি ইয়া করছে। পরে দেখা যাচ্ছে যে আবার এটা খুব আগেও বলছি যে এটা খুব তাড়াতাড়ি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। আর প্রোপাগান্ডার ক্ষেত্রে এটা মানে মামলার ব্যাপার আছে, প্রমাণাদির ব্যাপার আছে। হ্যাঁ, এখন একটা রাজনৈতিক দল পড়ে গেছে, এখন একটা সুযোগ চাবে, তারাও একটা সময় অন্য দলকে হেয় করছে, তারা অন্য দল চাবে এখন, যেহেতু তারা অনেক বছর ছিল, প্রায় 15-16 বছর তারা এক ধরনের ট্রমা টর্চার অন্য দলে করছে। এখন তারা চাবে যে আওয়ামী লীগ যাতে আর মানে আপাতত 20-25 বছর রাজনীতি না করতে পারে। এই উদ্দেশ্যে তার প্রোপাগান্ডা এবং ইনফরমেশন মিসলিড করতে যাবে সবচেয়ে বেশি। আর এখানে ফেক নিউজের আওতা খুবই ছোট, কারণ যেহেতু এখানে সত্যর ছোঁয়া আছে অনেকটা। আমি কায়কোবাদের সাথে অনেকটা একমত। আর আমার এই ক্ষেত্রে মনে হয় কি, আমি যদি প্রোপাগান্ডা বা এই বিষয়গুলোকে একপাশে সরিয়ে রাখি, তো ওই দিক থেকে আমার মনে হয় যে আমরা আসলে জাতি হিসেবে অনেক বেশি হুজুগে একটা জাতি, বাংলাদেশি আমরা যারা আছি। হয়তো এটা মানে সম্পূর্ণ ভারতীয় উপমহাদেশ কিংবা এখনও আমরা যে ডেভেলপিং কান্ট্রিগুলো আছি সেই জায়গাগুলোতে অনেক বেশি মানে এই কথাটা আসলে প্রাসঙ্গিক যে আমরা হুজুগে মারতে খুব ভালোবাসি। এবং আমাদের কাছে সবার কাছে একটা স্মার্টফোন আছে, সবার কাছেই মোটামুটি ইন্টারনেটের অ্যাভেলেবিলিটি আছে, কিন্তু স্টিল আমরা এটার প্রতি আগ্রহী না যে কিভাবে আমরা আসল নিউজটা জানতে পারবো বা কিভাবে আমরা এটাকে নিজেদের প্রোডাক্টিভ কোনো কাজে লাগাতে পারবো। এটার প্রতি আমাদের যতটা না আগ্রহ আছে, তার চাইতেও বেশি আগ্রহ আমাদের ফেসবুকে অনেক বেশি রিচ পাওয়া, অনেক বেশি শেয়ার পাওয়া, এই ধরনের বিষয়গুলোর প্রতি। তো এই ঝোঁক থেকে প্লাস আমরা যখন দেখি যে একটা নিউজ খুব মানে চটকদার কোনো নিউজ ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, তখন আমরা স্বভাবতই যখন দেখি এই নিউজটাতে আরে অনেক লাইক কমেন্ট অনেক শেয়ার, তখন আমাদের মনে হয় যে আচ্ছা আমিও এটা শেয়ার দিয়ে একটা ভালো মজার একটা ক্যাপশন দিই, তো দিয়ে ফ্রেন্ডদের সাথে একটু মজা করি। তো এরকম জেনজি যারা আছে, আমাদের যারা এই জেনারেশনের, যারা 1997 থেকে 2012 সালের মধ্যে যাদের জন্ম, তারা এই আন্দোলনের মধ্যে ছিলেন এবং এখনও বলা যায় পরোক্ষভাবে তারা আন্দোলনের রেশ কাটিয়ে উঠতে পারেননি। তো আমরা যারা আছি, আমরা আসলে খুবই একটা হাইপার প্রোডাক্টিভ, বা কি বলবো এটাকে কিভাবে ডিফাইন করা যায় আমার ঠিক মাথায় আসছে না এই মুহূর্তে। তো আমরা আসলে খুব দ্রুত ডিসিশন নিয়ে ফেলা একটা প্রজন্ম। আর বলা যায় ফেসবুক ইউজ করার ক্ষেত্রে আমাদের যেই বাবলটা, এই বাবলে দেখা যায় আমাদের প্রজন্মের মানুষের সংখ্যা অনেক বেশি। তো তারা হচ্ছে এই ধরনের মজার নিউজ শেয়ার দিয়ে মানে বন্ধুদের কাছ থেকে
লাইক কমেন্ট পেতে খুব পছন্দ করে। তো সেই দিক থেকে আসলে এই নিউজগুলো খুব ছড়িয়ে যায়, কারণ এখন একটা খুবই হট টপিক যে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে 5 আগস্ট পরবর্তী সময়ে প্রথম দিন যদি আমরা লক্ষ্য করি যে একদল মানুষ, এবং এর মধ্যে কিছু নির্ভরযোগ্য মানুষও ছিল যাদের কথা আসলে মানুষ শুনে, তো সেরকম মানুষরা অনেকে বলছে যে বাংলাদেশের ঢুকে গেছে, যুদ্ধ শুরু হচ্ছে, মানে এখন হচ্ছে আন্দোলন পরবর্তী সময়ে এখন ভারত বাংলাদেশ দখল করে নিবে, কারণ বাংলাদেশে কোনো স্টেবল গভর্নমেন্ট নাই। এবং কথাগুলো এত সুন্দর করে প্রচার করা হলো যে বলা যায় আমার আশেপাশে 99.9% মানুষ এই কথাগুলো বিশ্বাস করলো, এবং তারা সারা রাত প্যানিক করলো। এবং মানে যারা এটা নিয়ে ডাউট ছিল যাদের মধ্যে, তারাও কাইন্ড অফ কনফিউজড হয়ে গেলো যে আসলে আচ্ছা আমরা তো জানতাম যে হচ্ছে একটা গোয়েন্দা সংস্থা বা একটা ইন্টেলিজেন্স সার্ভিস, তো এখানে কিভাবে মিলিটারির ভূমিকা পালন করতে পারে, এটা আসলে আমাদের অনেকেরই মাথায় আসছিল না। স্টিল এত মানুষ যখন একটা কথা বলছে, তখন আসলে হুমায়ুন আহমেদের একটা উক্তি আছে যেটা মনে পড়ছে যে মানে সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়, কিন্তু মিথ্যা যদি বারবার বলা হয় সেটা সত্যের মতো শোনায়। তো তখন এই মিথ্যাটাই অনেকের কাছে আমাদের সত্য হয়ে যায়, এবং সবাই এটা নিয়ে একটা খুবই একটা ক্রিটিক্যাল একটা কন্ডিশন পার করে। তো এই যে একটা হুজুগ, এই যে একটা ট্রেন্ড যে হ্যাঁ এখন হচ্ছে আওয়ামী লীগের দুর্নীতির তথ্যগুলো সামনে আসছে, বা এখন হচ্ছে যে কোনো ধরনের ভারত বাংলাদেশের মধ্যে অস্থিরতা সৃষ্টির একটা প্রবণতা চলছে, তো এইখানে আমরা যখন আমাদের প্রজন্মের হোক বা আমাদের পূর্ববর্তী প্রজন্মের হোক, তো তারা যখন এরকম কোনো নিউজ দেখে তখন তাদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয় যে আরে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে, আমরা কিছু করতে পারলাম না, আচ্ছা এটা শেয়ার দে, এটা ছড়াই। তো এটা ছড়ানোর মাধ্যমে কী হয়, আসলে মিথ্যাটা একসময় সত্যি মনে হয়, কিন্তু আমরা আসলে ওই চেক করার বা একটু থামার প্রয়োজনীয়তা বোধ করি না। আচ্ছা আমার সামনে এই নিউজটা আসলো বা আমার সামনে এই পোস্টটা আসলো, এই পোস্টটা কি আসলেই সঠিক কিনা, বা এর সত্যতা কতটুকু, বা এটা আসলে কোন সোর্স থেকে আমরা পেয়েছি, তো এই জিনিসটা জানার আমরা প্রয়োজন মনে করি না। তো আমার মনে হয় এই প্রবণতা থেকেই আসলে ইদানিং এত বেশি ফেক নিউজের ছড়াছড়ি, এবং ফেক নিউজের মানে জায়গা থেকে। আর এখন আমাদের আন্দোলন পরবর্তী সময়ে, বিপ্লব পরবর্তী সময়ে দেখা যায় সবার মাঝেই একটা মানে নেতা হয়ে ওঠার প্রবণতাও দেখা যাচ্ছে। তো দেখা যায় এরকম ফেক নিউজের সূত্র ধরেই কিন্তু দেখা গেছে এই যে আমাদের রিসেন্ট যে গণপিটুনিগুলো হলো, বেশিরভাগই ফেক নিউজের কারণে আমি মনে করব অনেকগুলো ইনসিডেন্ট আসলে ফেক নিউজ দ্বারাই প্রভাবিত। কারণ আমরা যখন একটা হিট অফ দ্য মোমেন্টে আমাদের আসলে সত্য যাচাই করার যেই চিন্তাটা, এটা আসলে মাথায় আসে না, তখন মনে এতগুলো মানুষ বলছে কথাটা আসলে হয়তো সত্য, কিন্তু আসলে যে সত্য যাচাই করাটা যে কতটা ইম্পর্ট্যান্ট, এবং সামনে এই যে ধরনের দুর্নীতির তথ্য বলি বা যে ধরনের তথ্যই বলি, অত্যাচারের তথ্য বলি, সত্যি তথ্য কিন্তু আছে, কিন্তু আমরা আসলে এতটাই এখন মানে হাইপের মধ্যে আছি বা হুজুগের মধ্যে আছি যে আমরা আসলে ওই সময়টুকু দিতে আগ্রহী না। আমরা আসলে ওই হাইপার অ্যাক্টিভিটির মধ্যে চলে যাচ্ছি যে আমাদের এইভাবে মানে এখনই জাস্টিস নিশ্চিত করতে হবে নিজেদের ইচ্ছা মতো, বা আমাদের ফেসবুকে এটা মানে প্রচার করতে হবে। তো এরকম একটা প্রবণতা আমার মনে হয় এই জন্য আমাদের মধ্যে এখন ইদানিং অনেক বেশি দেখা যাচ্ছে। আচ্ছা, সো এর পেছনে অনেক বড় কোনো প্রোপাগান্ডা থাকতে পারে কিনা, এটা ডেফিনেট কোনো আনসার পাই নাই, বাট যেটা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পাইলাম, যে ফার্স্টে যে পয়েন্টটা পাইলাম কায়কোবাদের কাছ থেকে, যে অন্য কোনো রাজনৈতিক দল যারা আছে, আওয়ামী লীগের কন্ট্রাস্টিং যে বিলিফ যাদের আছে, ওরা একটা সুযোগ নিতে পারে, এটা একটা অপশান আছে হয়তো। তারপর একটা যেটা পয়েন্ট পাইলাম যে আমাদের যে একটা রিয়াকশনিস্ট মনোভাব, দ্বিতীয়ত যে আমরা ফেমের জন্যে বা একদম পিওর ভাইরালিটির জন্যে যে আমরা ইয়েটা করি, একটা কিছু শেয়ার দেই বা কোনো কিছুর সাথে একমত হই, সো এই অবজেক্টিভ যে রেসপন্সটা, ওইটার জন্য অনেকে হয়তো ফেক নিউজটাকে ইউজ করছে, যে হয়তো রাজনৈতিকভাবে সচেতন না বা একটা বিষয় নিয়ে হয়তো এভাবে বিলিভও করছে না অথবা ক্রিটিক্যালি চিন্তাও করছে না, কিন্তু জাস্ট শেয়ার দিচ্ছে কারণ মানুষ এটাতে লাইক কমেন্ট বা দিবে, বা ও নিজে একটু নিজের প্রচারণা হবে আর কি, সেরকম প্র্যাকটিক্যাল কারণে হয়তো এটা হতে পারে। বাট এর পেছনে আরও জটিল কোনো প্রোপাগান্ডা আছে কি না, আর এই ফেক নিউজগুলো ইন্ডিপেন্ডেন্ট কি না, এটা নিয়ে আমরা আরেকটু ডিপে একটু পরে আবার ব্যাক করব। সো যেহেতু এখানে কয়েকটা কথা আসলো,
যে মানুষ রিয়াকশানিস্ট হিসাবে শেয়ার করছে, ইমোশনাল একটা রেসপন্স। তো আমরা যদি একটু অন্যদিকে যাই, একটু এই দিকে যাই যে কেন মানুষ আসলে ফেক নিউজ বিশ্বাস করে, এবং ওভার দ্য ইয়ার্স মানে অলমোস্ট শতাব্দী ধরেই মনে হয় এটা একদম একটা ইনস্টিটিউশনালাইজড জিনিস, প্রোপাগান্ডা। হিটলারের প্রোপাগান্ডা মিনিস্টার গোয়েবলসের টাইম থেকে তো একদম ইনস্টিটিউশনালাইজড। আগেও তো অবশ্যই এরকম হয়েছে, মানুষ ইউজ করেছে ব্যাপারটা, বাট এত বড় পরিসরে, এত নর্মালি হয়তো আগে করে না আর কি। বাট এখন আমাদের দেশ হোক, যেখানে হোক, পলিটিক্যালি প্রোপাগান্ডা ছড়ানোটা খুবই নর্মাল আর কি। সো এটা কেন এত নর্মাল এবং মানুষকে কেন এত ইজিলি মুভ করে, সো এই পয়েন্ট নিয়ে যদি আমরা একটু যাই আর কি, যে তোমাদের কি মনে হয়? প্রোপাগান্ডা এখন বলতে গেলে আসলে নর্মালাইজড একটা ইস্যু হয়ে দাঁড়াইছে, যে মানে যে মানুষের মধ্যে যখন আননেসেসারি যে কম্পিটিশনের ব্যাপারটা আছে, যখন এটা বেশি মানে এর মাধ্যমে যদি মানুষ বেশি প্রভাবিত হয়, তখন একটা মানুষকে সবসময় মানে তার পায়ের নিচে দাবায় রাখার অবশ্যই চেষ্টা করে থাকে। প্রোপাগান্ডার এই ইস্যুটার ক্ষেত্রে আরও বলা যেতে পারে, যেহেতু প্রোপাগান্ডা একটা মানে সত্য মিথ্যা মিশ্রিত একটা মানে সমষ্টিগতভাবে একটা টার্ম বলা যায়, এই ক্ষেত্রে অন্য মানুষকে ঘায়েল করাটা খুব বেশি ইজি হয়ে যায়, কারণ সে আসলে কিঞ্চিত হলেও সত্য বলতেছে এবং সেটাকেই সে বিলিভ করে, সে ওই বিলিফটাই ধরে রাখতে চায়। এবং সে প্রোপাগান্ডাটা তখনই হয় যখন অপোজিট কোনো ব্যাখ্যা নেওয়ার কোনো ইচ্ছা থাকে না, প্লাস অপোনেন্টের কাছে যদি ব্যাখ্যাও নেয়, সেটা ওই টেন্ডেন্সি রেখেই আসলে আগায় যায় আর কি, যে আমি এটা বিলিভ করবো না, মানে যত যাই বলুক বলার একটা সুযোগ দেওয়া দরকার, আমি জাস্ট দিলাম, বাট আমি এটা কোনো সময় বিলিভ করবো না। আর আরেকটা প্রোপাগান্ডা, যেহেতু আগেই বলছি যে এটাই বলতে গেলে ঘায়েল করার একটা অস্ত্র হিসাবে মানুষ তুলে নিছে, কারণ এখন সিভিলাইজড ওয়েতে এখন মানুষ খুব ব্রেন স্টর্মিং বা বলতে গেলে মুখে কথাকে আর কি অস্ত্র হিসাবে ব্যবহার করার জন্য প্রোপাগান্ডাকে একটা মাধ্যম হিসাবে তারা নেয় সবসময়। এর মাধ্যমে আসলে সমাজের আসলে খুব বেশি বলতে গেলে উপকার তো হয় না, মানে মানুষ যখন কাইন্ড অফ ডিপ্রেশন অথবা ফ্রাস্ট্রেশনে বেশি ভুগে, তখন চায় যে একটা মানে তার তখন তো নর্মাল সেন্স আসলে মেনলি কাজ করে না, তখন সে চাবে যে তাকে এইভাবে আমি ঘায়েল করব, মানে আমি তার কাছ থেকে এই ফিডব্যাক পাই নাই, বা ফিডব্যাক এবার দিলে আমি আর শুনবো না, মানে আমি ধরে নিয়েছি যে তার টাইম লিমিটেড, মানে তার আর কোনো টাইম নেই, মানে এইভাবে আর কি প্রোপাগান্ডা আর কি মানে নর্মালাইজ করা হয়েছে খুব। এই পয়েন্টের প্রেক্ষিতে একটা জিনিস অ্যাড করি, যে ঘায়াল করার প্রবণতা, অথবা আরেকজন কি বলতে চাইছে শুনতে চাই না, জাস্ট বলতে চাই, এরকম একটা প্রবণতা। এটা তো মেইনলি আসে যে আমাদের প্রি এক্সিস্টিং কিছু বিলিভস অথবা বায়াসেস থাকে। কথার কথা আমি আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগ না বলি যে আমি রাইট উইং পলিটিক্স করি, অথবা আমি একজন লেফট উইং পলিটিক্স করে। সো ওদের প্রি এক্সিস্টিং কিছু পলিটিক্যাল বিলিফ থাকে। সো যখন আমরা আমাদের প্রি এক্সিস্টিং বিলিফকে কেটার করে এরকম কিছু একটা দেখি, তখনই এটা আমরা লুফে নিই। যে আমি কথার কথা জানি, উদাহরণ হিসাবে বলি, খুবই রেলেভেন্ট একটা উদাহরণ, ভারতের উদাহরণ, যে আমি একজন মানুষ যে ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে মনে করি। ভারত যাই করে বা যাই এতদিন যাবৎ যা করেছে সবই আমাদের ক্ষতি করেছে এবং ভবিষ্যতে ক্ষতি করবে। সো ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকা উচিত না। সো এখন ওকে যদি আমি বলি যে ভারত হচ্ছে আমাদের দেশের নিচ দিয়ে একটা ট্রেল বানাইছিল, অ্যান্ড ওইটা দিয়েও বিজনেস করে ডিফারেন্ট দেশে, মানুষ কিন্তু ইজিলি বিশ্বাস করে ফেলতে পারে এই প্রবণতা থেকে জাস্ট। আর ভাইস ভার্সা অন্য কন্ট্রাস্টে যদি আমরা দেখি যে আরেকজন যে জানে ভারত আমাদের বন্ধু, মুক্তিযুদ্ধে আমাদের হেল্প করছে, সারা জীবনী বন্ধু, ভারত আমাদের ক্ষতি করতেই পারে না, ওদেরকে যদি আমরা বলি যে ভারত তো আমাদের লোন দিছিল 10,000 কোটি টাকা উইদাউট এনি ইন্টারেস্ট, ও বিশ্বাস করে ফেলার প্রবণতা আছে। উনি কমেন্ট করবে যে ভারত তো আমাদের বন্ধু, শেয়ার করবে যে ভারত আমাদের টাকা দিল, কোনো বাড়তি টাকাও নিল না, ব্লা ব্লা করবে। সো এই যে ফেনোমেননটা একদম খুবই কমন একটা বায়াস, আমাদের লজিক্যাল বায়াস, যেটা হচ্ছে কনফার্মেশন বায়াস। আমরা যেটা বলি যে আমাদের একটা প্রি এক্সিস্টিং বিলিফ আছে, ওটাকে কেটার করতেছে, ওর সাথে
রেলেভেন্ট এরকম যে কোনো কিছুই আমরা বিশ্বাস করে ফেলি, কারণ আমরা চাই যে আমাদের বিলিফটা আরও স্ট্রং হোক। এজন্য আমরা আগে একটা বিলিফ ঠিক করি, তারপর ওই বিলিফকে আরও শক্তপোক্ত করার জন্য একটা কনফার্মেশন চাই, ইনফরমেশন খুঁজতে থাকি। এই কারণে এই ব্যাপারটা ইউজ যারা মানে যারা প্রোপাগান্ডাটা ছড়াচ্ছে অথবা ফেক নিউজটা ছড়াচ্ছে, ওরা তো এই মানে দুর্বলতাটা ইউজ করে। ওরা জানে যে একটা নাম্বার অফ পিপল আছে যারা ভারতের বিপক্ষে। সো আমি ভারত বিরোধী যদি নিউজ দিই, আমার একটা মার্কেট এখানে আছে, ভাইস ভার্সা সেম। সো এটা বড় স্ট্রং পয়েন্ট, কনফার্মেশন বায়াসটা জাস্ট অ্যাডিং টু দ্য পয়েন্ট আর কি। দীপ্রর কথার প্রেক্ষিতে আমি আরেকটু অ্যাড করব, যেটা হচ্ছে এই যে যেমন এরকম একটা গুজব যদি আমি আজকে ফেসবুকে ছড়াই, যে কারণ আমি এখন দেখতেছি আমার আশেপাশে ভারত বিরোধী মানুষের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। একসময় হয়তো যেটা ছিল প্রচণ্ড পাকিস্তান বিরোধী 1971 পরবর্তী সময়ে বা 1952 পরবর্তী সময়ে, এখন সেটা হয়ে গেছে ভারত বিরোধী একটা জনগোষ্ঠী। তো এই জনগোষ্ঠীর মধ্যে আমি যদি ধরলাম আমার রাজনৈতিক প্রোপাগান্ডার একটা ইস্যু আছে, অথবা ধরলাম আমি হচ্ছি গুজব ছড়াতে চাই, বা আমি হচ্ছি জাস্ট সিম্পলি ফেসবুকে আমি কিছু মানুষের লাইক কমেন্ট পেতে চাই, তো এই জন্যই হোক বা যে জন্যই হোক আমি কোথাও কারো কাছ থেকে আড্ডায় বা কোথাও শুনলাম যে মামা ভারত তো বাংলাদেশের নিচ দিয়ে একটা টানেল করছিল, এটা দিয়ে তারা তো অন্য দেশে বিজনেস করতো, আশেপাশের যে দেশগুলো আছে। তো এটা আমি শুনলাম, অ্যান্ড শুনে আমি এটা কোনো বিচার করার বা কোনো কিছুর প্রয়োজনীয়তা মনে না করে আমি ডিরেক্ট এটা ফেসবুকে গিয়ে লিখে দিলাম যে ভারত বাংলাদেশের নিচ দিয়ে টানেল দিয়ে ব্যবসা করতো আশেপাশের বিভিন্ন দেশে। তো তারপর এটা প্রচণ্ড পরিমাণে শেয়ার শুরু হলো। তো এখানে আমি একটা বিষয় পয়েন্ট আউট করব, এটা যে শুধুমাত্র প্রোপাগান্ডা বা শুধুমাত্র ফেক নিউজ ছড়ানোর প্রবণতা বা শুধুমাত্র মজার ছলে অথবা শুধুমাত্র লাইক কমেন্টের জন্য সোশ্যাল মিডিয়ায়, তা না। এটা আরেকটা বিষয় অনেক বেশি প্রভাবক হিসেবে কাজ করে বলে আমার মনে হয়, সেটা হচ্ছে আমাদের জ্ঞানের গভীরতার অভাব। যেমন এটা তো অসম্ভব একটা পুরা দেশের ভিতর নিচ দিয়ে একটা টানেল করে এখানে করবে, ব্যবসা করবে আশেপাশের দেশগুলোর সাথে, এটা আসলে কাইন্ড অফ অসম্ভব। বা আমি যদি এখন বলি যে বাংলাদেশ থেকে সুড়ঙ্গ খুললে আমেরিকা চলে যাওয়া যাবে, কারণ বাংলাদেশ থেকে আমেরিকা সরাসরি নিচে। তো এটা যদি আমি মানে বলি, এবং যার আসলে পৃথিবীর ভূতত্ত্ব সম্পর্কে জ্ঞান নেই, যে আসলে এই সম্পর্কে কোনো ইন্টারেস্টই ছিল না, কিন্তু হঠাৎ করে এই নিউজটা দেখে ওর কাছে মনে হচ্ছে আরে এটা তো খুবই একটা মানে ইম্পর্ট্যান্ট একটা নিউজ, এটা তো সবাইকে জানানো দরকার। তো তখন আসলে সেই ধরনের মানুষই এটা শেয়ার দিবে, যাদের আসলে জ্ঞান অর্জন করার ইচ্ছা নেই, বা মানে আগে থেকে হয়তো বিভিন্ন বিষয়ে কমন যেই আমাদের ইয়াগুলা থাকা দরকার, আমাদের যে নলেজগুলো থাকা দরকার পৃথিবী বিষয়ে হোক বা দেশ বিষয়ে হোক, রাজনীতি বিষয়ে হোক, এই বিষয়ে আসলে আমার মনে হয় এটা কাইন্ড অফ জ্ঞানের অভাবও। কারণ আমাদের যে কারিকুলাম, এখানে আসলে আমাদের এই জিনিসগুলো পড়ানো হয় না, বা এই জিনিসগুলো সম্পর্কে জানতে আমাদের আগ্রহী করা হয় না। আমাদের বলা হয় তোমরা পড়ালেখা করো, পরীক্ষা দাও, A+ পাও, ভালো একটা ভার্সিটিতে ভর্তি হও, ডিগ্রি শেষ করো, চাকরি নাও, তারপর বিয়ে শাদী করো, লাইফ লিড করো। তো এই যে একটা ছকের ভিতরে আমরা ঢুকে গেছি, তা আমার মনে হয় এইটা আসলে সুদূর প্রসারীভাবে আমাদেরকে একটা নাম্ব একটা জেনারেশন হিসেবে বা ডাম্ব একটা জেনারেশন হিসেবে, নাম হয়তো না কারণ আমরা যেহেতু রিয়াকশানিস্ট সেক্ষেত্রে নাম বলা যায় না, তো আমরা আসলে কাইন্ড অফ মানে কী বলবো গোবেচার বা মানে কী বলবো এটাকে অল্প বুদ্ধির কাজকর্ম বলা যায় কাইন্ড অফ এটাকে। তো আর এই একই সাথে প্রোপাগান্ডা থাকতে পারে অথবা ফেক নিউজ ছড়ানো অন্য থাকতে পারে। গোয়েবলসের কথা যদি বলি, আমরা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এগুলো নিয়ে অনেকেই হয়তো পড়াশোনা করেছি, কিন্তু আসলে সেই অর্থে হয়তো পড়াশোনা করা হয় নাই, কারণ আমাদের কাছে হয়তো মনে হয়েছে যে এটা আসলে আমার এত জানার বিষয় না, বা এটা হয়তো না জানলেও চলবে, বা এত নেসেসারি না, কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ তো আর এটা না। তো এটা হয়তো অনেকের মনে হয়েছে। তো গোয়েবলসের বিষয়ে যদি বলি, উনি হচ্ছে অনেকটা হিটলারের মিথ্যা যেই প্রচারণা বা মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর একজন ছিলেন গোয়েবলস। আমি ওনার সম্পর্কে তেমন একটা জানি না, তবে আমার অল্প ধারণা থেকে আমি এটুকু জানি। তো
ওই গোয়েবলসের কথা এসেছিল ৭১-এর দিনগুলি বইতে, যখন কিনা বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলছিল। জাহানারা ইমাম লিখেছিলেন ৭১-এর দিনগুলি। তো ওখানে উনি উল্লেখ করেছিলেন যে পাকিস্তান কোনো গণহত্যা করছে না, এই বিষয়ক একটা বিবৃতি দেওয়া হয়েছে, এবং এতে প্রায় অনেকজন, প্রায় ৫০ থেকে ৬০ জন বুদ্ধিজীবীর স্বাক্ষর আছে, যাদেরকে উনিও ব্যক্তিগতভাবে চেনেন, এবং উনি বিশ্বাস করেন যে এই মানুষগুলো কখনো এই ধরনের কথা বলতে পারে না। কিন্তু স্টিল তাদের স্বাক্ষর এখানে আছে, হয়তো বেয়োনেটের মুখে বা বন্দুকের মুখে তাদের কাছ থেকে এই বিবৃতিটা নেওয়া হয়েছে। এবং উনি এখানে উল্লেখ করেছেন যে স্বয়ং গোয়েবলসও এমন বিবৃতি লিখতে পারতেন কিনা সন্দেহ আছে, কারণ তখন বাংলাদেশের মানুষের চোখের সামনে হাজার হাজার মানুষ মারা যাচ্ছিল, এবং এতে আবার সাহায্য করছিল একদল, আমাদেরই দেশের একদল মানুষ। এটা আরও সবচেয়ে বড় কষ্টের বিষয় ছিল বাঙালিদের কাছে, যে জন্য জাহানারা ইমাম পরবর্তী দেখা গেছে ঘাতক দালাল নির্মূল কমিটিতে ছিলেন। তার নিজের ছেলে মারা গিয়েছিল এই যুদ্ধে, সেই করুণ ইতিহাস আমরা সবাই জানি। তো ওই রকমই কিছু প্রপাগান্ডা দেখা গেছে, যারাই ক্ষমতায় এসেছে তারাই নিজেদের বিপক্ষে কোনো কিছু যেতে দেখলে তারাই দেখা গেছে সবসময় প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করেছে বা নিজেদের পক্ষে কথা আনার চেষ্টা করেছে। একই বিষয় আমরা এই আন্দোলনের সময় অনেক সময় দেখেছি যে হয়তো একটা বিষয় ঘটছে, কিন্তু আসলে মানে তাই সেরকম কোনো অস্থিরতা নেই, বা যেমন আমাদের দেখা গেছে সমন্বয়কদের দিয়ে বিবৃতি দেওয়ানো হয়েছে বা এরকম। তো সব সময় দেখা গেছে যে বা যারা ক্ষমতায় থাকে বা ক্ষমতায় আসার চেষ্টা করে, তারা সব সময় দেখা গেছে নিজের স্বার্থসিদ্ধির জন্য বা নিজের দোষ ঢাকার জন্য এই ব্যাপারগুলোকে, এই প্রোপাগান্ডাগুলোকে ইউজ করে থাকে, যেটা আসলে মানে প্রাচীন আমল থেকে এই পৃথিবীতে চলে আসছে। আর নিজের দোষ আমরা আসলে মানে মানুষের যে প্রবৃত্তি, আদিম প্রবৃত্তি, ওই জায়গা থেকে আমরা আসলে নিজের দোষটা বা নিজের বিশ্বাসের পরিপন্থী কোনো কিছু আমরা পছন্দ করি না। কিন্তু কোনো কিছু যদি আমার বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, সেটা যদি সত্যি নাও হয়, আমাদের মন চায়, মানে অবচেতনভাবে চায় যে সেটা বিশ্বাস করতে। তো আমার মনে হয় এই প্রবণতা থেকেও হয়তো ফেক নিউজ বা প্রোপাগান্ডা এটা এত বছর, এত যুগ যুগ ধরে চলে আসছে। আচ্ছা, লাস্টে যেই কথাটা শেষ করলো আর কি, যেটা দিয়ে যে আমরা ওটাকে কনফার্মেশন বায়াসের সাথে হয়তো কানেক্ট করতে পারি, যে আমাদের প্রি এক্সিস্টিং বিলিফ, সেটার জন্য আমরা আমাদের সাথে কোনো না কোনোভাবে একটু মিললেই আমরা সেটা বিশ্বাস করার প্রবণতা পোষণ করি। এর সাথে আমি আরেকটা যে পয়েন্ট পেলাম, অনেকটা অবজেক্টিভ পয়েন্ট বাট এ গুড পয়েন্ট, যেটা হচ্ছে যে মানুষের যে একটা হয়তো বিভিন্ন বিষয় নিয়ে, রাজনৈতিক বিষয় যদি বলি, যে জ্ঞানের যে একটা অগভীরতা, কথার কথা কেউ হয়তো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সম্বন্ধে কোনো ধারণা রাখে না। সো তাকে একটা বিষয়ে একটা মানে হিস্ট্রিক্যাল একটা ভুল তথ্য দিয়ে ফেক নিউজটা ছড়ানো খুবই ইজি হয়ে যায়। যেমন উদাহরণ হিসেবে বলি, যে একটা ফেক নিউজ আমি ইদানিং খুবই দেখলাম, ইদানিং বলতে লাস্ট মান্থে, যে মেজর ডালিমের ওয়াইফকে নাকি শেখ কামাল তুলে নিয়ে গিয়েছিলেন আর কি। সেরকম একটা নিউজ ফেসবুকে আমি দেখলাম, এবং অনেক বেশি মানুষজন শেয়ার দিচ্ছে। জাস্ট এরকম একটা ফেনোমেনন, যে জাস্ট এটা একটা উদাহরণ হিসেবে বললাম, বাট এরকম অনেক কিছুই দেখলাম, যে মুক্তিযুদ্ধ নিয়ে ৭৫ পরবর্তী বাংলাদেশ অথবা ৭১ পরবর্তী বাংলাদেশ, ৭৫ পর্যন্ত মানে এই সময়টা অনেকটা শ্যাডো সময় আমরা বলতে পারি একটা রাজনীতির জন্য, কারণ আমরা এই সময়টা নিয়ে এত বেশি কথা বলি না। আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই হোক, বা জেনারেলি আমরা যেরকম মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলি, ওই ব্যাপারটা হোক, আমরা ওইগুলো নিয়ে কথা বলি না। সো এজন্য অনেক ইজিলি হয়তো ওই রকম তথ্য ইউজ করে একটা প্রোপাগান্ডা ছড়ানো যায়, যেটা একটা গুড পয়েন্ট, যে মানুষের হয়তো একটা বিষয় নিয়ে সম্যক ধারণা না থাকলে, ইনফরমেশনের অভাব থাকলে এটা খুব ইজিলি ইউজ করা যায়। সেখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই। লাস্ট সেশনে মব জাস্টিস নিয়ে যখন কথা বলছিলাম, তখন আমরা একটা বিষয় একটু এক্সপ্লোর করার ট্রাই করেছিলাম, সেটা হচ্ছে গ্রুপ সাইকোলজি। যে যখন আমরা একটা গ্রুপে কাজ করি, তখন আমরা সেই গ্রুপ ডাইনামিক্সের ভেতরে একদম মানে পুরোপুরি ওই গ্রুপ ডাইনামিক্সের ভেতরে চলে যাই। তখন আমাদের যে পার্সোনাল মোরালিটি হোক, পার্সোনাল অ্যানালিটিক্যাল এবিলিটি হোক, ওইগুলা ওইভাবে আর কাজ করে না। সো এই কারণে সেম ওই মবের মতোই, যখন আমরা একটা ফেক নিউজে সবাই মিলে বিশ্বাস করছি, যে একটা ফেক নিউজ যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে একটা প্রশ্ন, কথার কথা, যে প্রশ্নটা হয়তো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তুলতে চেষ্টা করছে, বাট ওই যে মুক্তিযুদ্ধ বিরোধী একটা শক্তি যে বাংলাদেশে ছিল, যত 1% 2% যতই হোক,
তারা হয়তো এখনও থাকতে পারে। সো তখন ওই ব্যাপারে একটা ফেক নিউজ যখনই সামনে আসছে, ওই গোষ্ঠীটা হোক বা ওই গোষ্ঠীটার আশেপাশে যারা থাকে আর কি, হয়তো ক্লোজলি রিলেটেড, ওরা একসাথে এই জিনিসটা বিশ্বাস করে ফেলছে। সো আরও যদি আমি ওই দিক থেকে আবার ভারতের দিকে আসি, সেম জিনিস, যে ভারতের বিরোধিতা, বাংলাদেশের রাজনীতি এত বছর ধরে রাজনীতি হলো, 75 পরবর্তী 2টা পার্টি ছিল, ভারতের পক্ষের পার্টি, ভারতের বিপক্ষের পার্টি। সেখানে মিডল গ্রাউন্ড নাই, যে হয় আমার রাজনীতি করতে হবে ভারতের প্রশংসা করে, না হয় ভারতের দুর্নাম করে। সো যে কোনো একটা গ্রুপে যদি আমি পড়ে যাই, খুব ইজিলি আমরা গ্রুপ সাইকোলজিতে পড়ে যাচ্ছি আর কি। তখন আসলে আমি আলাদাভাবে চিন্তা করছি না, ওই মবে যেরকম আমরা একসাথে মিশলাম, একটা বিষয়ে সবাই মিলে জাস্ট একটা গ্রুপ হিসাবে একটা ডিসিশন নিলাম, আমার ডিসিশন ভিন্ন হলেও আমি সেটা আসলে ইমপ্লিমেন্ট করতে পারতেছি না। সেম জিনিসটা এখানেও ঘটছে। আর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা দিয়ে যদি একটু এই চ্যাপ্টারটা শেষ করে আমাদের, যে ইমোশনাল ট্রিগার্স থাকে, তোমাদের কথার ব্যাপারটা আমি লক্ষ্য করছি। সো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, একদম সাটেলি আসছে আর কি, ক্লিয়ারলি আসে না। আবার আমি জাস্ট মেনশন করলাম যে যেই ফেক নিউজই হোক, এটার মধ্যে ব্যাকএন্ডের মানুষজন চায় যে একটা ইমোশনাল ট্রিগার যাতে থাকে। কারণ যখন আমরা একটা ফেক নিউজ শেয়ার দিচ্ছি যে ভারতে বাংলাদেশের একজন ক্রিকেট সমর্থককে পেটানো হলো, সো এটা খুবই ইমোশনাল একটা নিউজ, যে এমনিতেই খেলাধুলা, ক্রিকেট আমাদের সাথে খুবই ইমোশনালি কানেক্টেড আমরা। তারপর ওখানে একজন সমর্থক, যিনি প্রবাবলি পরিচিত একজন সমর্থক, অনেক সব জায়গায় যান, ওনার নামটা আমি টাইগার রবি, রাইট। সো টাইগার রবিকে পেটানো হলো, এরকম একটা নিউজ, সত্য হোক মিথ্যা হোক, এটার মাঝে যে ইমোশনাল ট্রিগারটা আছে সেটা ইউজ করে এটা একদম একটা বুম করা খুবই ইজি। সেরকমই যদি ভারতকে নিয়ে একটা প্রোপাগান্ডা ছড়ানো হয়, সেটাও খুবই ইজি, কারণ বাংলাদেশ আমাদের দেশ, সার্বভৌমত্ব, এই যে ইমোশনগুলো, ওই ইমোশনগুলোকে ইউজ করা খুবই ইজি। যেরকম পাহাড়িদের সাথে কিছুদিন আগে ঘটনা আমরা রিলেট করতে পারি, যে বাংলাদেশি বাঙালি একটা ডিবেট, এখন পাহাড়ি বাঙালি একটা ডিবেট। সো বাঙালি, আমার ভাষা বাংলা, আমার সংস্কৃতি ডিফারেন্ট, পাহাড়িদের সংস্কৃতি ডিফারেন্ট। সো এটাকে ইউজ করে যে ইমোশনাল ট্রিগার্সগুলো আছে, ওইগুলো ইউজ করা খুবই ইজি আর কি। সো এইগুলো ইউজ করে কিন্তু রেগুলারলি ফেক নিউজ ছড়াচ্ছে, এবং আলটিমেটলি একটা বড় প্রোপাগ্যান্ডার অংশ হিসাবে ফেক নিউজ ছড়িয়ে যাচ্ছে। অ্যান্ড গোয়েবলসের কথা যেহেতু উঠলো, আমরা জাস্ট ছোটো করে যদি গোয়েবলসের ছোটো একটা কেস স্টাডির মতো দেখতে চাই আর কি, আমি জাস্ট দিচ্ছি আর কি, ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আর কি, খুবই মানে প্রিসাইজ ইনফরমেশানে না, জাস্ট জেনারেলি আর কি। যে প্রথম বিশ্বযুদ্ধ যখন হলো, তখন জার্মানির শোচনীয় পরাজয়। সো জার্মানির পরাজয়ের পর জার্মানির অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। তখন ইউএসের কাছে প্রবাবলি কিছু লোন নিয়েছিল, লোন নেওয়ার পর একটু বেটারমেন্টের দিকে হয়তো যাবে এরকম একটা অবস্থা ছিল, বাট আলটিমেটলি বেকারত্বের হার অনেক বেশি, চরম লেভেলে ইনফ্লেশন, মানে খুবই খারাপ একটা অবস্থা আর কি। আর তারপর তখনকার সময় কমিউনিজমের একটা জোয়ার ছিল আর কি পুরো পৃথিবীতে। সো সেটা জার্মানিতে দিকেও আসছিল, এবং তখনই যে একটা টার্ম সবাই ইউজ করে, যে জার্মানির এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, যে জার্মানি মানে জার্মানরা জাতি হিসেবে একটা ক্রাইসিসের মধ্যে পড়ে গেল, যে এক্সিস্টেন্স নিয়ে, যে আমরা এত বড় একটা জাতি, আর্য জাতি জার্মানরা। সো আমাদের যেই প্রভাব প্রতিপত্তি ছিল পৃথিবীতে, সেটা কি শেষের দিকে? আমরা হয়তো ইতিহাস থেকে মুছে যাচ্ছি, এরকম একটা ন্যাশনালিস্ট বার্তা সবার মাঝে ছিল আর কি। সো তখনই কিন্তু হিটলারের উদ্ভবটা ঘটে। হিটলার এই ব্যাপারগুলো ইউজ করে, যে আমাদের বলতে ও যেটা মানে প্রকাশ করতে চাচ্ছিল, যে জার্মানরা আসলে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে। কাদের কাছ থেকে? জুসের কাছ থেকে, ইহুদিদের কাছ থেকে। যে জার্মানিতে যারা ইহুদি ছিল, তাদের বিশ্বাসঘাতকতার কারণেই ওরা বিশ্বাসঘাতকতা করেছে, দেখেই জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের সম্মুখীন হয়। তারপর কমিউনিস্টদের বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা ছিল, যে অ্যান্টি কমিউনিজম, অ্যান্টিসেমিটিজম, যে প্রবণতাটা, যে আমরা জার্মানরা চাইলেই হয়তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে জিততে পারতাম, বাট আমাদের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে, আমাদের ঘরের শত্রু বিভীষণ যারা ছিল ওরাই করেছে, এবং ওদেরকে দমন করতে হবে, এবং এই জন্য একদম চরম রাইট উইং একটা ন্যাশনালিস্ট মুভমেন্টের তৈরি হয়, যেটা হিটলার তৈরি করে। এবং
সেখানে সবচেয়ে বড় ফ্যাক্টর আমি যেটা বলবো এত খুব কম সময়ে এত ফেমাস হয়ে যাওয়া অথবা এত সাপোর্ট পাওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে গোয়েবেলস, যেই হিটলারের প্রোপাগান্ডা মিনিস্টার। যে গোয়েবেলস যেই কাজটা করেছে, ওর একটা কনসেপ্ট আছে বিগ লাই। হুমায়ুন আহমেদের কথাটা থেকে মনে হলো যে এই কনসেপ্টটা হচ্ছে যে ও এরকমভাবে বলছে যে ইফ ইউ টেল এ লাই বিগ এনাফ অ্যান্ড রিপিটেড কনস্ট্যান্টলি, eventually people will come to believe it. মানে একটা মিথ্যাকে সত্য বানানো আসলে কোনো ব্যাপারই না, এরকম একটা ব্যাপার আর কি। আর ও একদম এই ভিশনকে সাথে নিয়ে ও নিজের প্রোপাগান্ডার মিশনটা শুরু করে আর কি। একদম নিউজ পেপার থেকে শুরু করে সিনেমা, তারপরে ফেক র্যালিস, সব কিছু মিলিয়ে একটা মানে ইতিহাসের সবচেয়ে বড় একটা প্রোপাগান্ডা সিস্টেমও তৈরি করে, এবং সেটা অনেক ক্ষেত্রে কিন্তু সফল হয়। জার্মানিতে হিটলারের অনেক বড় একটা সাপোর্টার গোষ্ঠী ছিল, যারা হিটলারের সমর্থক ছিল, যারা ভাবতো, আসলেই বিশ্বাস করেই ফেলেছে যে আসলে জার্মানি শুধু হিটলারের মাধ্যমেই আবার পুরনো ঐতিহ্যে ফিরে যেতে পারে, ওদের ক্রাইসিসটা শেষ হতে পারে। ইভেন হিটলার অনেক ফেক নিউজের মাধ্যমে, অনেক ফেক ফেক ইন্টারভেনশনের মাধ্যমে ইকোনমিতে একটা জোয়ার এনেছিল। স্পেসিফিক ইনফরমেশনটা আমার মনে নেই, বাট বেশ কিছু চাকরির ব্যবস্থা প্রবাবলিও করেছিল, যে এমপ্লয়মেন্ট সৃষ্টি করবো তাড়াতাড়ি, তো মানুষ আর বেকার থাকবে না। বা সবগুলো একটা শ্যাডো ইন্টারভেনশন আর কি। আলটিমেটলি লং টার্মে এটা আসলে ইউজফুল হবে না, ও নিজেও জানে, বাট জাস্ট ইউজ করা হয়েছে যে ও নিজেকে ফেমাস করার জন্য। এবং এই প্রোপাগান্ডা যে গোয়েবেলস ছড়ালো, ওখানে কিন্তু সবসময় রাজদূত, একদম দেবতা অথবা সম্রাট একজন মানুষই ছিল, হিটলার। ব্যাপারটা এরকম না যে হিটলারের নাজি পার্টি। হিটলার একজন সর্বময় ক্ষমতার অধিকারী তো পরের ব্যাপার, বাট মানে হিটলার একজন মানুষ যে রাজদূতের মতো, একজন প্রফেটের মতো, যে একমাত্র জার্মানিকে ক্রাইসিস থেকে সরাতে পারে আর কি। সো ওখানে যেগুলো ইউজ করলো, যে মানুষের ইমোশন, ন্যাশনালিজম, তারপর আর্টের ইউজ, যে এরকম ফিল্ম বানালো তখন, যে ইহুদিরা জুসরা যে আসলে বিশ্বাসঘাতক এটা প্রমাণ করার জন্য মুভি বানাইলো। অনেক বই পুরাই দিল, নতুন বই বানানো হলো, একদম টোটাল কন্ট্রোল আর কি। সো ওই যে একটা মডেল, ওইটাকে যদি আমরা জাস্ট আমাদের দেশে চিন্তা করি, ইমপ্লিমেন্ট করার চিন্তাটা করি, যে আসলে হয়তো ওই লেভেলে একদম এলাবোরেটেড প্রোপাগান্ডা দেশে হচ্ছে কি না, হলেও যদি আসলেই ভালো প্রোপাগান্ডা হয়ে থাকে আমরা বুঝতে পারবো না, এরকম হতে পারে। বাট ওইটা সম্ভাবনা কম যে আসলে একটা কোর বিলিফ নিয়ে ওই লেভেলে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। বাট এছাড়া আমরা যদি জাস্ট খালি চোখেই চিন্তা করি যে আমাদের দেশের যেই ডিফারেন্ট ভাগগুলা, ধর্মবিরোধী একটা রাজনীতি আমাদের দেশে ছিল, আছে, একদম ফান্ডামেন্টালিস্ট ধর্মপন্থী রাজনীতিও আছে, এর মাঝে আবার জামাত ইসলাম একটু ডিফারেন্ট, ওরাও আছে। সো এই যে ডিফারেন্ট বিলিফগুলা, ওদের যে সমর্থক গোষ্ঠী, আমাদেরকে অনেক ক্ষেত্রে মনে হয় না যে ওরা একদম তোতা পাখির মতো কথা বলছে। এটা জামাত হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, মানে যে কোনো রাজনৈতিক দলই হোক। সো আমাদের হয়তো অনেক সময় মনে হয় যে ওরা একটা কোর বিলিফে বিশ্বাস করছে এবং ইলজিক্যাল ব্যাপারটা সেম মবের সাথে কানেক্টেড। এটা একটা ইনফরমেশন মব আমরা বলতে পারি একদিক থেকে, যে সবাই মিলে একটা বিষয় বিশ্বাস করছি এবং এই বিষয়টা অন্য কাউকে বিশ্বাস করতে একদিক দিয়ে বাধ্য করছি কোনো দিক থেকে ফেক নিউজে। সো আমার এখানে পয়েন্ট অফ ভিউটা হচ্ছে, আমি জাস্ট এখানে শেষ করি একটা বিষয় দিয়ে, যে পয়েন্ট অফ ভিউ না, আমি একটা কোয়েশ্চেন করে শেষ করি, এটা আমি ক্লিয়ার স্টেটমেন্ট না দিয়ে, যে কথার কথা আমাদের দেশে যে এখন নিউজগুলো ছড়াচ্ছে, এগুলা সিস্টেমের একটা ম্যালফাংশন ধরলাম যে এখানে কোনো লং টার্ম প্রোপাগান্ডা নেই বা কোনো পলিটিক্যাল পারপাস নাই। তারপরও যখন আমরা এই ফেক নিউজগুলা, ইনফরমেশনগুলো শেয়ার দিচ্ছি অথবা এগুলোকে কেটার করে এগুলো নিয়ে কথা বলছি, তখন আসলে আমাদের মানে দোষটা কী হচ্ছে? যেরকম আবার আমরা এই আওয়ামী লীগের ন্যারেটিভটায় চলে যাচ্ছি, যে অনেকেই আমাকে বলতে পারে, অনেকে বলেছে, আমি শুনেছি যে আওয়ামী লীগ তো অলরেডি দুর্নীতি করেছে, আমরা শিওর। তাহলে যখন আমরা ফেক নিউজ ছড়ালাম যে আওয়ামী লীগ দুর্নীতি করছে, প্রবলেমটা কই?
আমরা একটু দুর্নীতি অলরেডি করেছে, তাহলে ফেক নিউজ ছড়ানোর পরেও তো ওর দুর্নীতি করেছেই। সো 5,000-হাজারের জায়গায় 8,000 দিলে প্রবলেমটা কই? তোমাদের কি মনে হয় প্রবলেমটা আসলে কই? আর প্রবলেমটা কি আসলেই প্রবলেম আছে নাকি আসলে প্রবলেম নাই? ডেফিনেটলি এটা একটা প্রবলেমেটিক, মানে ইনফরমেশন। আচ্ছা, একজন অপরাধ করছে, এখন এখানে যে অপরাধ করছে সে হয়তো বা পলাতক অথবা তাকে খোঁজা হচ্ছে। এখন এখন অন্যরা কিন্তু এর পক্ষে মানে অপরাধ হয়েছে সেই ব্যাপারটা আর কি মানে ব্যাখ্যা করতেছে বা এক্সপ্লেন করতেছে। এখন যে অপরাধ করছে তার অপরাধের স্বীকারোক্তি, আর অন্য মানুষ যখন এসে বলবে যে হ্যাঁ ও এটা করছে, সেই বলার এক্সপ্রেশন অনেকের ভিন্নতা আছে। দেখা যাচ্ছে সে এমন একটা অপরাধ করছে যে বলা হচ্ছে যে সে 1 লাখ টাকা মেরে দিছে একজনের কোনো একটা প্রজেক্ট থেকে, বাট এমনভাবে অন্যজন এসে বলতেছে যে সে 1 লাখ টাকা না 1 কোটি টাকা মেরে দিছে। মানে একটা এক্সপ্লেন করার একটা অন্যরকম মানে ধরন, যেটা হচ্ছে যে মিস ইনফরমেশন ছড়ায় বা এক্সপ্লেন করে এক্সপ্রেশনটাও অনেক সময় মিসলিড করে অন্য মানুষকে। হ্যাঁ, আর এখানে কথা হচ্ছে যে কোশ্চেনটা কি ছিল একবার? কোয়েশ্চেনটা হচ্ছে যে আওয়ামী লীগ তো অলরেডি দুর্নীতি করেছে, আমরা শিওর। সো যেহেতু আমরা শিওর যে ওই শিওর বিষয়টার উপরে যদি আমি আরও ফেক নিউজ অ্যাড করি, তাহলে প্রবলেমটা কই আসলে? মানুষ অনেকে এটা বলতে আমি শুনলাম যে আসলে এটা তো আওয়ামী লীগ দুর্নীতি করলোই, তাহলে আমি 8,000-এর জায়গায় 10,000 লিখলাম, সমস্যা কই? এখানে আসলে সমস্যা আছে কি না এই ফেক নিউজটা লিখলে অলরেডি একটা স্ট্রং নেগেটিভের উপরে আর কি। এখানে ব্যাপারটা হচ্ছে আমি যদি ফেক নিউজ বা মিস ইনফরমেশন দেই, এখানে যে ক্রিমিনাল সেখানে সে কিন্তু লিড পাবে একটা। মানে তাকে বলা হচ্ছে যে আপনি তো মানে সাক্ষী হিসাবে আমি গিয়ে বললাম যে না না উনি 8,000 কোটি টাকা মারছে, 5,000 কোটি টাকা না। এখন অবশ্যই এটা আমি জানি যে আমি একটা মিস ইনফরমেশন দিচ্ছি, এখন এটা নিয়ে তদন্ত হলে দেখা যাচ্ছে যে আমি ভুল এবং উনি 5,000 কোটি টাকা ইয়া করছে, উল্টা আমার মানে বলতে গেলে বাউন্স ব্যাক আসবে, এখানে কিন্তু আমি অপরাধী হয়ে যাব। তাই বলে যে এখন আমি মানুষজন দেখবা যে যারা মিস ইনফরমেশন ছড়ায় তারা গা ঢাকা দিয়ে থাকে সবসময়, মানে তারা নিজেকে হাইড করে রাখে একটা টাইম, মানে যখন দেখে যে এটা যখন খুব বেশি ইয়া হয়ে যায়, মজা করতে করতে যখন খুব সিরিয়াস একটা পর্যায়ে চলে যায়, মামলা টামলা চলে যায়, তখন তারা গা ঢাকা দেয়, তখন তাদেরকে খুঁজে পাওয়া যায় না তারা অ্যাকচুয়ালি কোথায়। সো এটাই হলো আমার মনে হয় সবচেয়ে বড় কারণ যে তার আসামি লিড পাবে। যেমন কদিন আগে আমি সাকিব আল হাসানের মানে হত্যা মামলা দিছে, এখন এটা আসলে সত্যি কি মিথ্যা জানি না, বাট এমনভাবে প্রচার করতেছে যে যে সাকিব আল হাসানকে তার 17 বছরের ক্যারিয়ারের রেস জানি না, বাট আমি 17 বছরের খেলা পুরোপুরি মানে আমি দেখছি সামনাসামনি। সে যেমনই হোক তার আচার আচরণও এখানে প্রভাব পড়ছে হয়তো, বা তার আচার আচরণ যেমনই হোক তাই বলে সে হত্যা মামলার মতো মানে ওরকম না। বাট মানুষজন তো এটা চিন্তা করবে না, বা সবাই তো এরকম ক্রিটিক্যাল চিন্তা করবে না আসলে যে কী হতে পারে। সো দেখা যাচ্ছে তার মামলার ট্রায়াল হলে দেখা যাচ্ছে যে সে হত্যা মামলার সাথে জড়িত না। তো এখন যারা এই নিউজটা ছড়াইছে বা যারা বিলিভ করছে তাদের কাছে একটা বড় ধরনের বাউন্স ব্যাক আসবে। বলতে গেলে আমি মনে করি যে মেন টার্ম হচ্ছে যে এখানে যদি ফেক ইনফরমেশন দিই তাহলে আসামি লিড পাবে, হয়তো বা তার অরিজিনাল যে তথ্য সেখানে সেটা হাইড হয়ে যেতে পারে। দেখা যাচ্ছে সে অন্য জায়গায় পাচার করছে সেটা আমরা জানি না, বাট এটাকে আমরা এত বেশি পপুলারাইজ করছি যে এটা নিয়েই কথা হচ্ছে। অন্য জায়গায় তার মানে সে মার্ডার করছে সেটা কেউ জানিই না, বা সেটার কোনো ইনফরমেশনই আসলো না, তার ওইটা মামলা হলো, সে কয়েকদিন জেল কাটলো, আবার ঠিক সে বেরিয়ে আসলো। আমার কাছে এটাই মনে হয়। আচ্ছা, এটা যদি একটু সামারাইজ করি যে যখন আমরা একটা ফেক নিউজ নিয়ে অনেক মাতামাতি করছি, ওইটাকে বাড়ানোর জন্য, ওইটাকে প্রচার করার জন্য অনেক ট্রাই করছি, ওটা যদি কোনো কারণে আসলে মিথ্যা প্রমাণিত হয়, এরকম হইতে পারে যে আমরা এর পেছনে যে এফোর্টটা দিলাম এই এফোর্টটা সত্যের পিছনে দিলে হয়তো আরও ইম্পর্টেন্ট তথ্য বের হয়ে আসতে পারতো, যদি এটা পয়েন্ট হয়ে থাকে। তোমার কি মনে হয় যে? আচ্ছা, এখানে আমি কায়কোবাদের সাথে সম্পূর্ণ একমত, কারণ এখানে একটা ঠিক আছে অবশ্যই একটা স্ট্রং গ্রাউন্ড অফ ইনফরমেশন আছে, কিন্তু ওইটার মধ্যে আমি যদি এটাকে ফেক নিউজ হিসেবে প্রচার করি তাহলে আসলে অপরাধী আসলে এখানে একটা বেনিফিট পায়, বেনিফিট অফ ডাউট হোক বা সামথিং, যে কোনো ধরনের একটা বেনিফিট পায়। তো ওখান থেকে আসলে, আর সবচেয়ে বড় কথা এটা হচ্ছে আমাদের আইনি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, এটা হচ্ছে সবচেয়ে বড় মেইন ইস্যু যেটা, সেটা হচ্ছে আমাদের আইনি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। এখন একটা
স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে এবং দেশ পুনর্গঠনের অংশ হিসেবে আমরা সবাই অবশ্যই এটাই চাই যে বাংলাদেশে ল অ্যান্ড অর্ডার রিস্টোর হোক, বাংলাদেশে বিচার ব্যবস্থা আবার মানুষের নির্ভরতা ফিরে পাক। কিন্তু সেখানে যদি আমরা এভাবে কন্টিনিউয়াসলি ফেক নিউজ, মিসলিডিং নিউজ, প্রোপাগান্ডা, গুজব এসব দিয়ে ভরিয়ে রাখি, তাহলে আসলে দিন শেষে দেখা যাবে ল অ্যান্ড অর্ডার রিস্টোর করাটা অনেক কঠিন হয়ে যাবে, যেটা অলরেডি অনেক কঠিন হয়ে আছে। কারণ আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাধারণ জনগণের একটা ক্ল্যাশ শুরু হয়ে গেছে আন্দোলনের সময় থেকে। যে ক্ল্যাশটা আসলে কাটতে কতদিন লাগবে এটা আসলে কেউই নিশ্চিত করে বলতে পারছেন না। তারপর সেনাবাহিনীর সংখ্যা বাংলাদেশে খুব কম, তারা যে এককভাবে ল অ্যান্ড অর্ডার রিস্টোর করতে সাহায্য করবে সেটাও আসলে সেভাবে পসিবল না। তারপর দেখা গেল অভ্যুত্থান পরবর্তী সময়ে দেখা গেল আনসারদের সাথে আমাদের একটা আননেসেসারি ক্ল্যাশ হয়ে গেল সাধারণ জনগণের। এখন সাধারণ জনগণ আনসারদেরকে ভরসা করে না, আনসাররাও সাধারণ জনগণকে কতটুকু ভরসা করে সেটা আসলে সময়ই বলে দিবে। তো সব মিলিয়ে আমাদের যে আইন ও বিচার ব্যবস্থা, আর তারপর দেখা যাচ্ছে বিচার ব্যবস্থায় আমাদের অনেক বিচারক চেঞ্জ হয়েছে, অনেক ধরনের ক্রাইটেরিয়া এখানে চলে আসছে। তো দেখা যায় অনেকে আবার বিচারকদের নির্দলীয় ব্যাপার নিয়েও প্রশ্ন তুলছেন যে আমরা আসলে আগে তো দেখা গেছে সব জায়গায় আওয়ামীপন্থী লোক ছিল, তো এখন কি এটার অপোজিট ট্রেন্ড শুরু হয়ে গেছে? তো অপোজিট ট্রেন্ড যদি শুরু হয় তাহলে কি এটা দিন শেষে আমরা কি আবারও 2024-এর জানুয়ারি মাসে ফিরে যাব বা জুন মাসে ফিরে যাব? তো এটা তো আসলে আমাদের এই যে এত বড় অভ্যুত্থান, এই যে এত ছাত্র জনতা আত্মত্যাগ, এটা তো আসলে ওই অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে ফিরে যাওয়ার জন্য তৈরি হয়নি। নতুন একজন স্বৈরাচার তৈরি করার জন্য তো আসলে আমরা সেটা তৈরি করছি না। তো আসলে এখানে দলীয় যোগসূত্রিতা আছে কি না সেটা আসলে যাচাই করা উচিত আমার মনে হয়, এবং নির্দলীয়তা নিশ্চিত করা উচিত। কারণ বর্তমানে বাংলাদেশে ল অ্যান্ড অর্ডার রিস্টোর করাটা খুবই ইম্পর্ট্যান্ট। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আসলে ফেক নিউজ ছড়ানো কখনোই ভালো না, এটা সবসময়ই ক্ষতিকর এবং সবসময়ই বর্জনীয়। ফেক নিউজ সবসময় বর্জনীয়। আর ওই যে রিসেন্ট একটা উদাহরণ দিব, সেটা হচ্ছে 2012 সালে বাংলাদেশে একটা চাঞ্চল্যকর হত্যাকাণ্ড হয়, সেটা হচ্ছে সাগররুনি হত্যাকাণ্ড। এবং সাগররুনি হত্যাকাণ্ডের পর তাদেরকে যখন নিজের বাসায় নিজেদের ছোট্ট সন্তানের উপস্থিতিতে হত্যা করা হয়, তখন হচ্ছে আমাদের যে তৎকালীন যেই স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন এখন কি আমাদেরকে মানুষের বেডরুমেও নিরাপত্তা নিশ্চিত করতে হবে? তো ব্যাপারটা আসলে সেরকম না। এবং এই 2012-র সেই সাগররুনি হত্যাকাণ্ডের বিচার আজকে 2024 সাল, 12 বছর অতিবাহিত হয়েছে, আজকেও হয়নি। তো এটার পিছনে যেমন এভিডেন্স নষ্ট করা থেকে গুজব ছড়ানো, মানুষের আজে বাজে তথ্য দেওয়া, তথ্যের অসংলগ্নতা, সব কিছু মিলিয়ে, এবং একই সাথে হয়তো তৎকালীন যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে বিচার বিভাগ সবারই হয়তো অনীহা ছিল এবং প্রত্যেকটা ক্ষেত্রে অসহযোগিতা ছিল, এবং তার পরিবার আজও বিচারের জন্য ঘুরছে। এবং সম্ভবত 100 কতবার আমি ঠিক শিওর বলতে পারছি না, এটা তথ্যটা দেখে নিশ্চিত হতে হবে। তো এরকম বহুবার তাদের মামলার যেই দিন বা শুনানির দিন সেটা পিছানো হয়েছে, বহুবার সেই তথ্যটা পিছানো হয়েছে, সেই সময়টা পিছানো হয়েছে, এবং 153 বার বা কতবার আমি ঠিক শিওর না। তো এই যে এই জিনিসটা হয়েছে, এবং তারপর অভ্যুত্থান পরবর্তী সময়ে দেখা গেছে যে এই সময়টাকে তখন মানুষ এসে নতুন তথ্য দেওয়া শুরু করলো। যখন দেখা গেল যে সরকার পরিবর্তন হলো, কিছু মানুষ তখন গর্ত থেকে বের হয়ে আসলো এবং তারা এসে একটা বেসলেস একটা রিউমার ছড়ানো শুরু করলো যে সাগরের ল্যাপটপে নাকি এরকম একটা ভিডিও ছিল যেখানে রুনি হচ্ছে মাইক হাতে নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের গ্যাস ক্ষেত্র থেকে ভারত পর্যন্ত একটা টানেল সৃষ্টি করা হয়েছে, সেটা দিয়ে ভারতে বাংলাদেশ থেকে গ্যাস পাচার হচ্ছে। তো এই তথ্য যখন সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গেল, সম্ভবত 15 আগস্টের আশেপাশে কোনো একটা টাইমে, তো তখন সাগর রুনির বিচার যেই চাচ্ছেন, যে মামলার বাদী রুনির ভাই, তিনি ফেসবুকে অনেক দিন থেকেই তো এগুলো নিয়ে কথা বলেন, সবসময় উনি বিচার চান কিন্তু কখনোই পান না। তো অভ্যুত্থান পরবর্তী সময় যখন এই তথ্যটা সবার কাছে খুব সবাই শেয়ার দেওয়া শুরু করলো, তখন উনি হচ্ছে প্রকাশ্যে আসলেন এবং আবারও বললেন, উনি কিন্তু আন্দোলনে ছিলেন এবং মেঘও ছিল সাগররুনির যে সন্তান। তো উনি তখন সোশ্যাল মিডিয়ায় একটা স্ট্যাটাস দিয়ে বললেন যে
আপনারা প্লিজ এ ধরনের কোনো তথ্য ছড়াবেন না। আমি 12 বছর ধরে মামলাটা নিয়ে ঘাটাঘাটি করছি, আমি 12 বছর ধরে এই মামলাটার পিছনে পড়ে আছি এবং আমি চাই আমার বোনের হত্যার বিচার হোক। সেখানে আপনারা যদি এই ধরনের বিভ্রান্তিকর তথ্য দেন তাহলে আসলে এই বিচার পেতে আমাদের হয়তো আরও 50 বছরও লাগতে পারে, কারণ এই বিচার পেতে আমাদের সঠিক তথ্য প্রয়োজন। এখানে যদি আমরা গুজব ছড়ানো শুরু করি বা মন গড়া তথ্য দেই তাহলে আসলে এই বিচার পাওয়াটা আরও বেশি কঠিন হয়ে যায়। তো আমরা আসলে চাই যে আইন ও বিচার ব্যবস্থা আমাদের দেশে ল অ্যান্ড অর্ডার ফিরে আসুক এবং সব কিছু স্বাভাবিক হোক। সেখানে আমরা যদি ফেক নিউজে বিশ্বাস করতে থাকি এবং সত্যি খবর ছড়ানোর পর, যেমন সাকিবের মামলা, সবাই একটা ইভেন্ট খুলেছিল যে সাকিবের বিরুদ্ধে সত্যি মামলা দেওয়া হোক, তো আমরা যদি আসলে সত্যির বিপরীতে মিথ্যার আশ্রয় নিতে থাকি আস্তে আস্তে, তখন হয়তো দেখা যাবে মিথ্যাবাদী রাখালের মতো একদিন আমাদের কথা আর কেউ বিশ্বাস করছে না, আর বাংলাদেশে ল অ্যান্ড অর্ডার রিস্টোর করাটা অনেক দূরের একটা স্বপ্ন থেকে যাবে, সেটা হয়তো আর কোনো দিনই বাস্তবে রূপ নেবে না। তো আমার তাই মনে হয় যে ফেক নিউজ কখনোই ছড়ানো উচিত না। এটা যদি কোনো একটা সত্যি খবরের সাথে একটু অতিরঞ্জিত করেও হয় তাও না, সত্যি খবরই ছড়ানো হোক, আমার এটাই কথা। আচ্ছা, যদি সামারাইজ করি, আগের যে পয়েন্টটা, যে ফেক নিউজের কারণে হয়তো আমরা আসলে সত্যটা খোঁজার পেছনে এফোর্টটা যেটা দিতে পারতাম ওটা হয়তো দিচ্ছি না, এটা একটা পয়েন্ট। ফেক নিউজের পেছনে অনেক এফোর্ট দিচ্ছি। আর একটা হচ্ছে যে ফেক নিউজের কারণে হয়তো আমাদের যে ইনস্টিটিউশনাল যে জাস্টিস সিস্টেম, ওখানে হয়তো একটা কী বলে ক্রাইসিস সৃষ্টি হতে পারে, ইন্টারাপশন হতে পারে। আচ্ছা, তো এখানে আমি জাস্ট আমার একটা পয়েন্ট অ্যাড করতে যাচ্ছি শেষ করার আগে, যে আমার যেটা মনে হয় প্রবলেমটা আসলে অবজেক্টিভ দিক থেকে না দেখে ফাউন্ডেশনালি যদি একটু দেখি আর কি, যে আসলে কেউ যদি ফেক নিউজ ছড়ায়, যে আমরা একটা জিনিস শেয়ার দিলাম, যে জাস্ট একটা সিম্পল শেয়ার দেওয়ার কারণে আসলে প্রবলেমটা কী হলো, অবজেক্টিভলি ওই মুহূর্তে মনে হয় না কোনো প্রবলেম হলো, বাট আমরা যখন এই শেয়ারটা দিচ্ছি আমরা একটা অ্যাকসেপ্টেন্স বাটনে ক্লিক করছি যে আমরা ফেক নিউজটাকে অ্যাকসেপ্ট করলাম। আস্তে আস্তে যখন অ্যাকসেপ্টেন্স রেটটা অনেক বাড়তে থাকবে, অনেক মানুষ যখন অ্যাকসেপ্ট করতে থাকবে, আলটিমেটলি যেটা হবে যে সত্য মিথ্যার যে একটা কন্ট্রাস্ট সেটা কমতে থাকবে, সাদা কালোর কন্ট্রাস্টটা কমতে থাকবে। তখন আসলে এরকম একটা সময় আসতে পারে, ডিস্টোপিয়ান চিন্তা, বাট এরকম একটা সময় আসতে পারে যখন আসলে কোনটা ফেক নিউজ কোনটা সত্য নিউজ আমরা ডিফারেন্সিয়েটই করতে পারছি না, কারণ আমাদের অ্যাকসেপ্টেন্স লেভেল এত বেশি হাই ফেক নিউজের প্রতি, এই কারণে আমরা মানে বুঝতেই পারছি না যে কোনটা আসলে সত্য কথা। যেরকম আমি ইদানিং একটা প্রবণতা দেখতে পাচ্ছি যে কারোর সাথে র্যান্ডাম একটা কথা যদি বলি যে আসলে এই ব্যাপারটা শেয়ার কেউ একজন দিয়েছে, যে আচ্ছা এটা সোর্সটা কোথায় পেলে, এটা রিপ্লাইটা হচ্ছে যে আপনি খুঁজে দেখেন। এখন এর প্রবণতা হচ্ছে যে এই প্রবণতাটা হচ্ছে যে আমরা আসলে নিজেদের একটা পয়েন্টের পেছনে সবসময় দাঁড়াইতে চাই যে আমরা সত্য। সো এই প্রবণতাকে যখন আমি ইউজ করে অ্যাকসেপ্ট করি, আলটিমেটলি কী হয়, এই মিথ্যার যে একটা অ্যাডভোকেসি অনেক বেশি বেড়ে যাবে। সো এই ন্যারেটিভটা যে আওয়ামী লীগ দুর্নীতি করেছে এটা হয়তো সত্য, কোনো ক্ষেত্রে ফেক নিউজ ছড়াইলে অবজেক্টিভলি কোনো ক্ষতিও হচ্ছে না ইনস্ট্যান্টলি, বাট অন প্রিন্সিপাল আমরা ফেক নিউজকে একটা অ্যাকসেপ্টেন্স দিচ্ছি, যেটা লং টার্মে অনেক বড় কোনো প্রোপাগান্ডাকে হয়তো সুযোগ করে দিবে আমাদের বাংলাদেশে মানুষের মাঝে ছড়িয়ে যাওয়ার আর কি। লাস্টে একটা জিনিস অ্যাড্রেস করে শেষ করছি, যেটা আমরা বলছিলাম যে ওয়েলকাম ব্যাক টু দ্যাট, যে বাংলাদেশে এখন যে ফেক নিউজগুলো ছড়াচ্ছে, আওয়ামী লীগের দুর্নীতির ন্যারেটিভ স্ট্রং করতে হোক বা অন্যান্য যেই ফেক নিউজগুলো ছড়াচ্ছে আর কি, এর পেছনে কি আসলে বড় কোনো প্রোপাগান্ডা আছে কি না। এখন আমরা শিওরলি বলতে পারছি না যে হ্যাঁ এই প্রোপাগান্ডা আছে এবং ওরা এই প্রোপাগান্ডাটা ছড়াচ্ছে, এটা হয়তো আমরা বলতে পারছি না, বাট এটা আমরা বলতে পারি যে একটা চান্স আছে যে এটা একটা অনেক বড় হয়তো প্রোপাগান্ডার অংশ হতে পারে। এটা একটা এই ব্যাপারগুলো ইন্ডিপেন্ডেন্ট ফেক নিউজও হতে পারে, একটা সিস্টেমের ম্যালফাংশন হতে পারে, সম্ভাবনা আছে, বাট একটা বড় প্রোপাগান্ডার অংশ হিসেবে যেটা আসছে না এটা আমরা নিশ্চিত করে এটাও বলতে পারি না। সো আমরা যেটা চাই যে আমরা একটা বিষয় যদি শেয়ার করি, একটা বিষয় নিয়ে যদি ফেসবুকে জাস্ট একটা বেসিক স্ট্যাটাসও দিই, আমাদের ওই লজিক্যাল থিঙ্কিংরা যাতে ইউজ করি এবং একটা বেসিক ফ্যাক্ট চেকিং যাতে করি। ফেসবুকে অলরেডি অনেকগুলো পেজ আছে যারা ফ্যাক্ট চেকিং করে এবং অনেকটা মানে নির্ভরশীলতার সাথেই করে, এবং নিজেদেরও কিছু বেসিক বিষয় লক্ষ্য করলেই বোঝা যায় যে গ্রাফিক্সের ধরন, টাইটেলটা কীরকম, অথবা মানে জাস্ট গুগল সার্চ দিলেও অনেক কিছু বোঝা যায়। সো আমরা এটাই চাইবো যে আমরা মিথ্যাকে অ্যাকসেপ্টেন্স না দিই, এবং এই যে ফেক নিউজ যে এত
মানে এত বেশি দ্রুত সরাচ্ছে এবং ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হচ্ছে, এটা যাতে খুব দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক আর কি।